أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আচ্ছা হাসান আলী ভাই কি গত ক্লাসে ছিলেন? জি ছিলাম। জি জি আপনারা যারা আছেন আনোয়ার হক ভাই তারপরে আপনাদেরকে মাথ পড়ানো হয়েছে না গত ক্লাস 3টা মাথ পড়ানো হয়েছিল বলতে পারবেন কেউ? 3টে মাদ। মাদ তো ভাই মাঝে বদল মাঝে নিতে। জি জি হ্যাঁ, মাঝে দবাইটা হচ্ছে আপনার মানে মাঝে হরফ হলে তার ডান দিকের হরফকে এক আলিফ টানিয়ে পড়তে হয়। এবং খারা জবর খারাজের উল্টা পেশ। খারা জবর খারাজের উল্টো পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। আর এগুলো ছাড়া আর মাঝে বদলটা হচ্ছে আপনার শুধু হামজা থাকলে ওটা এক আলিফ টেনে পড়তে হয়। না হামজা থাকলে এক আলিফ টেনে পড়তে হয় না, মানে হামজাকে যখন এক আলিফ টেনে পড়তে হয় সেটা হামজাকে যখন এক আলিফ টেনে পড়তে হয় সেটাকে মাদ্দে বদল বলে। ঠিক আছে, হামজা থাকলে না, হামজা থাকলে কি এক আলিফ টানা হবে? হামজা থাকলে হবে না, মানে হামজাতে মাদ হইবে অথবা খারা জবর খারাজের উল্টা হবে সেগুলো হবে, তখন এটা মাদ্দে বদল হবে, নাম ধারণ করবে। মাদ্দে হরফ ওগুলো থাকলে জি ওগুলো থাকতে হবে। তারপর আর মাদ্দে লিনটা হচ্ছে আপনার ওই লিনের মানে ডান পাশের হরফে বাম পাশে লিনিয়ার হরফের বামে বাম পাশে যদি আমি ওয়াকফ করি তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা এখানে একটা কথা আছে, এটা আমি পড়ার সময় বলছিলাম, এটা ওয়াকফ হবে না, ঠিক আছে, ওয়াকফুন। ওয়াকফ ঠিক আছে, কফকে ধরবো সাথে ফা ধরবো, ওয়াকফ বলাটা এটা মানে শব্দ বিকৃত ঘটনা, এইটা নাই, এই ধরনের আরবি শব্দ নাই। ওয়াকফুন, ঠিক আছে, ওয়াকফুন ওয়াও কফ জবর ওয়াক, ফাতে দুই পেশ, ওয়াকফ উচ্চারণটা ওয়াক, মানে কফের সাথে ফা আসবে, ওই যে ফাত, আমরা অক্ষের নিয়ম পড়ছিলাম, ফাত ফাত তারপর হচ্ছে ফির, ওই সিস্টেমে এটা হালকা একটু ফায়ের উচ্চারণটা আসবে, কিন্তু ওয়াকফ এই কথাটা ভুল। এটা আসলে এখন আপনাদের যে আজকে যে আপনি বললেন এখনই যে আপনার সামনে ফেস করছে এটা না, এটা আমার অনেক অফলাইনের ছাত্রছাত্রীদের দেখছি, কারি সে পরে বলছে যে আমার
হ্যাঁ, এক ছাত্রী পড়াইছে ক্লাস 2 এর, 2 3 তে পড়তে 2 3 পড়ছে। তো যখন পড়াইতে গেছি বলছে যে আমার এক কারিয়াপা নাকি তাকে ওয়াকফ পড়াইছে। তো ওয়াকফ বলতে কোনো শব্দ নাই, মনে রাখতে হবে। এই টাইপের আমরা অনেক সময় ফেস করি, ঠিক আছে? ওয়াকফ না, ওয়াকফ। ওয়াকফ হয় ওয়াকফুন বলবেন, যে এখানে আপনাকে ওয়াকফ। এখানে আরেকটা বিষয় আছে, এখানে আপনাকে থামতে হবে না, ওয়াকফুন করতে হবে না। মানে আমরা যেমন ধরেন কনসেপ্ট শেষে শব্দকে ফাত এটা বলতেছি, কিন্তু আপনি ওয়াকফ হ্যাঁ বলার সময় ওয়াকফ পুরোপুরি বলেন, ওয়াকফুন। ঠিক আছে? তাহলে সমস্যা নাই, কারণ এটা তো কনসেপ্টের মধ্যে পড়তেছেন না, কনসেপ্টের বাইরে পড়তেছেন, ঠিক আছে? আরবি একটা শব্দ বলতেছেন জাস্ট। জি, তারপরে আপনাদের কি হয়েছে শফিকুল ভাই? ভাই শফিকুল মন্ডল ভাই, কি হয়েছে? আপনি কি আওয়াজ শুনতে পাইতেছেন, নাকি আপনার আওয়াজ আমরা শুনতে পাইতেছি না? আপনার বাতাস শোনা যাচ্ছে, হাওয়া শোনা যাচ্ছে, বাট আওয়াজ শোনা যাচ্ছে না। আচ্ছা, যারা আছেন আর তো কেউ কোনো কথা বলতেছেন না, আমরা তো পরবর্তী পড়ায় যাব। অন্যরা তো যোগ হয় না, পরে যোগ হয়, পড়া আর নেওয়া হয় না, এটা বুঝি না। দেখেন 23 বাজছে, আমরা 13 তে ক্লাস শুরু করছি, 10 মিনিট হয়ে গেছে। কিটা বলবো? আচ্ছা, এই যে যেটা বলছি যে একালিফ মাদ, আমাদের আসলে মাদের অনেক বিষয় আলোচনা, এটা অপেক্ষা করার সময় নেই। দেখা যাক কে আসে না আসে। মাদ, মাদ মূলত কি টানা, মাদ মূলত টান। আর এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাজবিদের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আমাদের কি হয়, নামাজ নষ্ট হয়, ভুল হয়, শব্দের অর্থ পরিবর্তন হয়। শব্দের অর্থের পরিবর্তন তো এমনি এমনি হয় না, শব্দের লিঙ্গ পরিবর্তন হয়, ঠিক আছে? তারপর হচ্ছে দ্বিবচন বহুবচনের পরিবর্তন ঘটে যায়, এরকম অনেক কারণ ঘটে যায়, এই কারণেই শব্দের পরিবর্তন হয়। আমরা এই 3টা মাদ পড়ছি, যে 3টা মাদ মূলত খুবই ইজি। আপনি যদি কল্পনা করেন তাহলে খুব ইজি, আর যদি কঠিন করে নেন তাহলে খুব কঠিন। এই যে মাদ্দে তবাই কোন 3টা বলছিলাম আমরা, যে জবর, এরপরে একটা খালি আলিফ, আমি কোনো হরফ দিলাম না এখানে, হরফটা মুখ্য বিষয় না। এরপরে বলছিলাম জের, আর তার পরে এরকম কি হবে, জজমলা ইয়া। এটা কিন্তু জের দিছি, আচ্ছা নিচে দিলে ভালো হইতো, নিচে দিলাম, এটা বাদ। এরপরে হচ্ছে পেশ আর জজমালা ওয়াও। এই 3টা সমর্থক হচ্ছে খাড়া জবর, এটা হচ্ছে খাড়া জের, আর হচ্ছে উল্টো পেশ। এইগুলো যখন কেবল থাকে, মানে একালিফ হিসাবেই থাকে শব্দের মধ্যে, ঠিক আছে, আরবি শব্দের মধ্যে, তখন এইটাই মাদ্দে তবাই। এই মাদ্দে বদল কখন, যখন একটা হামজা থাকবে, এই লম্বা হামজা হোক গোল হামজা হোক, এটাতে আহ এর সাথে এরকম খালি আলিফের মাধ্যমে হোক, বা এরকম ওয়াও এর মাধ্যমে হোক, ঠিক আছে, যে কোনো ভাবেই হোক কিনা, এইভাবে এই উপরের যেগুলো আছে সবগুলো যখন এই হামজার ক্ষেত্রে হবে, কাজ একই থাকবে, জাস্ট নাম পাল্টে যাবে, মাদ্দে বদল, ঠিক আছে? মাদ্দে বাদলুন, বাদল। এরপর হচ্ছে মাদ্দেলিন। মাদ্দেলিন কি, জবর, এরপরে হচ্ছে জজমালা ওয়াও, আরেকটা হচ্ছে জবর, এরপরে হচ্ছে জজমালা ইয়া। এগুলোর পরে যখন আরেকটা হরফ থাকবে, ঠিক আছে, আরেকটা হরফ ধরলাম আমরা, এখানে একটা হরফ থাকবে এবং এরপরে ওয়াকফ থাকবে, আর যখন এইখানে এসে থামবে এই ওয়াকফের কারণে, তখনই আমাকে কি করতে হবে, এক আলিফ টানা পড়তে হবে। এই হচ্ছে বিষয়, এটা খুব সহজ। এভাবে চিত্র কল্পনা করলে আপনার কাছে সহজ হবে, আর যদি অন্যরকম ভাবেন তা তো অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, একটু দ্রুত।
মাদ্দে আরজি মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরদি মাদ্দে মুনফাসিল, মাদ্দে আরদি মাদ্দে মুনফাসিল। এইটাও কল্পনা করেন, খুব সহজ। ঠিক আছে, কল্পনা করে নেন, দেখবেন খুব সহজ। আমি এখান থেকে একটু পড়াই দেই, তারপর ওইখানে চলে যাব, সহজ চলে চলে আসবে। দেখেন, আমরা বলছিলাম না যে উপরের যে তিনটা মাদ আছে ওগুলো কিন্তু মাদের নাম হয়েছে, কিন্তু ওগুলো কিন্তু আমরা মাদের হরফের মধ্যে পড়ে আসছি, মাদের হরফ, মাদের হরকত। ওগুলোকে বলছিলাম যে বেস মাদ্দে আসলে, আসল মাদ। তো ওইগুলো ওরকম হইতে পারে, কিন্তু এর পরবর্তী যে মাদগুলো হবে তার মধ্যে ওই যে উপরের মাদে তবাই ওইটা আপনাকে পাইতে হবে। ঠিক আছে, যেমন এইটা কেমন হবে, আপনাকে মাদ্দে তবাই পাইছেন, জবরের পরে একটা খালি আলিফ, এটা আপনি পাইছেন না? পাওয়ার পরবর্তী একটা হরফ হইছে, ঠিক আছে, একটা হরফ সামনে আছে, এরপরে আপনি কি হইছে, এরপরে আপনি ওয়াকফ হইছে। এখন এইখানে আপনি যখন দিয়ে থামছেন, ওয়াকফ করছেন, তাহলে এই যে এটা এক আলিফ টানা ছিল, এটা এক আলিফ, এইটা হয়ে যাবে তিন আলিফ। ঠিক আছে, এটা হয়ে যাবে তিন আলিফ। দেখেন তো কার সাথে মেলে, এইমাত্র আমি একটা ব্যাখ্যা দিয়ে আসছি, কার সাথে মিলছে? মাদ্দে লিনের সাথে মিলছে না? মাদ্দে লিনের মধ্যে, তবে এটা হচ্ছে লিনের পরে, লিন তো দ্রুত পড়তে হয়, এইটার পরে ওয়াকফ করার কারণে এটা এক আলিফ। আর এইটা তো হচ্ছে এক আলিফ অলরেডি আছে, এটা মাদের হরফ, মাদের হরকতের পরে এটা অলরেডি এক আলিফ কি আছে, তার কার্যকর আছে। তো এইটাকে আপনাকে যদি মাদ বানাইতে হয় আরেকটা মাদ, তাহলে এখানে এক আলিফ দিলে আর হবে না। তো একের পরবর্তী স্তর কোনটা? তিন আলিফ, আপনাকে তিন আলিফে যেতে হবে। এটা কিন্তু খুব ইজি। এক আলিফ মাদ যে মাদ্দে তবাই পড়ছেন, মাদ্দে তবাই আপনি পড়ছেন, এই মাদ্দে তবাইয়ের যে খালি জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা, পেশে বাম পাশে জজমালা, খারা জবর খারাজির উল্টা পেশ, এগুলোর পরে যখন আপনি পরবর্তী একটা হরফের পরে আপনি ওয়াকফ করবেন, থামবেন, তখন ওই এক আলিফকে আর এক আলিফ দেয়া যাবে না, এইটা তিন আলিফ টানতে হবে। এই কারণেই এটার নাম হচ্ছে মাদ্দে আরজি। মাদ্দে আরজি মানে কি? আরিজি। আরিজি জিনিসটা যারা মাদ্রাসায় পড়ে তারা এই শব্দটার সাথে অনেকে পরিচিত। সেটা হচ্ছে যে ধরেন আমরা, আপনারা এই শব্দের সাথে পরিচিত কিন্তু আরবির সাথে না। যেমন ধরেন আপনাদের ক্লাসে যখন আপনারা ক্লাস করছেন স্কুল জীবনে, মনে আছে কিনা এরকম, যে একজন টিচার যদি না আসে, অনুপস্থিত থাকে, অসুস্থতা বা কোনো একটা কারণে আজকের যে ক্লাস সেটা টিচার আসে না, তখন কি করে? আর একজন টিচার আসে, ওখানে শিক্ষক আসে, ক্লাস করায়, একজনকে দায়িত্ব দিয়ে দেয়, এটা করে না? তো দেখা যায় যে যার ক্লাস যার ছিল সে তো আসে নাই, আর একজন আইসা তো নতুন ক্লাস দিতে পারবে না, সে তো ওই যে কি ক্লাস ওটা তো কন্টিনিউস করতে পারবে না। সে কি করে? হয়তো এসে গল্প শোনায়, ঠিক আছে, আমরা যে গল্পগুলো বেশি শুনি যে আমি হচ্ছে শিক্ষকদের সাথে খুব ভালো ব্যবহার করছি, এগুলোই শোনা যায় বেশি, এর জন্য আমি শিক্ষক হয়েছি আর আমার এক বন্ধু সে রিক্সা চালক হয়েছে। ঠিক আছে, এটা একটা বললাম, এরকম হয়, আমরা শুনি প্রায়। তো আরেকটা হচ্ছে যে এরকম গল্প টল্প করে, বিভিন্ন রকম এইটি টেকনিক টেকনিক শিখায় এরকম। ঠিক আছে, এরকম ই করে ক্লাসটা পার করে। এইটা আমাদের মনে হয় প্রত্যেকের কমন আছে, কোনো না কোনো স্যারে এইটা শুনাইছে। ঠিক আছে, যে আমি খুব ভালো ছিলাম, দোয়ায় আমি টিচার হয়েছি আর আমার এক বন্ধুকে আমি দেখছি এরকম। যাই হোক, আল্লাহ ই করুক। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এরপরে বিষয়টা যে আসার পরে এটা সে কি করে, পরিবর্তন করে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করে। এখন সেম বিষয় কিন্তু আলোচনা করতে পারে না, সে কি পড়াইছে ওটা জানেও না, সে সিলেবাসটা ঠিক মতন ওটা কন্টিনিউস করতে পারে না। তো দেখেন, শিক্ষক পাল্টে গেছে, তার পড়ার বিষয়টা কি করছে, সে চেঞ্জ হয়ে গেছে, ওটা কিন্তু একই কাজ আর নাই। ঠিক এইভাবে ভাবেন, ওইটা একালিফ ছিল, এরপরে যখন ওয়াকফ করছে তখন এটা ওয়াকফ করছে না, চেঞ্জ হয়ে গেছে, ওটা কি হয়ে গেছে, ওই বিষয়টা চেঞ্জ হয়ে গেছে, এবার তার কাজও চেঞ্জ হয়ে গেছে, সেইটা আর একালিফ রাখে না, এটা কি হয়ে গেছে, তিন আলিফ হয়ে গেছে। এটা যখন কোরআন শরীফে পাবেন, এটা কোথায় পাবেন? দেখেন, এইটার শর্তটা হচ্ছে ওয়াকফু হওয়া। ওয়াকফু মানে কি? থামা। এখন আপনি যে থামবেন, এটা তো আয়াতের শেষে হইতে হবে, তাইলে এই মাদ আপনি কখনো আয়াতের মাঝে পাবেন না। কোথায় পাবেন? আয়াতের শেষে। এখন আপনি আবার এখানে ভুল ধরে না যে আয়াতের মাঝে বলতে কি ত, মিম, এই যে চিহ্নগুলো আছে ওগুলো থামার স্থান, তো ওগুলো একটা আয়াতের অংশ বা আয়াতও ধরা হয়, কিছু কিছু আয়াতকে আয়াত ধরা হয়। তো যেখানে আপনি থামবেন, থামার স্থান আছে, ওইখানে যখন এইভাবে এক আলিফ মাদ হবে ওটা তিন আলিফ হয়ে যাবে। এটা হচ্ছে মাদ্দে
আরিদি, মাদ্দে আরিদি। আচ্ছা, এরপরে 2 নাম্বার মাদ, আমরা 2 নাম্বার। আচ্ছা, এটা আপনারা যে অনেক সময় কনসেপ্ট পড়েন, কনসেপ্টের মধ্যে চিহ্ন দেখে পড়েন, এই মাদে কোনো জায়গা আপনি চিহ্ন দেখাইতে পারবেন না কখনোই কোনো কনসেপ্টের মধ্যে। অথচ এই মাদটা টানাও তো আপনার জন্য টানা জরুরি, কিন্তু এইটা তো আপনি পান নাই। পরবর্তী মাদটার জন্য কি করে, একটা এরকম একটু ঘুরাইয়া এরকম একটা দাগ দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমরা কোনো দাগ চিনবো না। আমি দেখি, এইটা তো আমরা পাইলাম যে ওয়াকফ হবে, মাদে আরজি কি ওয়াকফ হবে। এবার আসেন মাদ্দে মুনফসিল। এই মাদ্দে তবাই, আমরা কিন্তু মাদ্দে তবাই নিয়েই কাজ করতেছি, কারণ মাদ্দে তবাইটাই তো মাদের হরফ, মাদের হরকত সব ইনক্লুড করে। তো মাদ্দে তবাই যখন হইল, এরপরে আপনি দেখলেন কি, এইখানে ধরেন জবরের, হ্যাঁ জবরের বাম পাশে একটা খালি আলিফ আছে, পরে এরপরে আপনি এখানে যোগ দিয়ে দিলাম, যোগ দেওয়ার পর পরবর্তী এইটার পরেই, একদম এইটার পরেই যে এখানে এটা পাইছেন এক আলিফ টান, এরপরে আপনি দেখতেছেন যে একটা আলিফ, যেটা আমরা হামজা পড়ি, লম্বা হামজা, জবর, জের, পেশ বা খাড়া জবর যা ইচ্ছা তাই থাকতে পারে। এটা যখনই হরকত গ্রহণ করে এটা কি লম্বা হামজা হয়ে যায় না, হামজাই মূলত আমরা লম্বা হামজা বলি। তো এটার অনেক অনেক ধরনের পরিচিতি আছে, ঠিক আছে, আমরাও তো পরিচিতি পড়বো না। এটা মূলত 2 শব্দ, এরকম অনেক মাদ পড়া যায়। আপনারা 2 শব্দ বের করতে পারবেন না, কিন্তু সহজ টেকনিক, যখনই এই মাদ পাবেন, এই মাদ পাবেন জবরের বাম পাশে খালি আলিফ, হ্যাঁ, এরপরে মানে জবরের বাম পাশে খালি আলিফ না শুধু, কিন্তু জেরে বাম পাশে জজম আলিফ পেশে বাম পাশে জজম আলিফ, খারা জবর খারা জের উল্টা পেশ, সবগুলো মাদ্দে তবাই। এরপরে গিয়ে যখনই দেখবেন এইরকম লম্বা হামজা, তখন এইটা 3 আলিফ টান হবে, ঠিক আছে, তখন এটা 3 আলিফ হবে। এখন এই মাঠটা আবার এইটার বিপরীত, এইটা পাবো কোথায়, শেষে, আর এইটা কখনো শেষে পাবো না। কেন শেষে পাবো না প্রশ্ন জাগতে পারে, কেন শেষে পাবো না, কারণ আমরা একটা কথা বলছিলাম, মনে আছে কিনা, যে আলিফ কখনো শব্দের শুরুতে হইতে পারে না, হয় কোথায়, শব্দের মাঝে অথবা শেষে। আর হামজা সদা সর্বদা তিনও জায়গায় হইতে পারে, শব্দের শুরুতে, মাঝে, শেষে। এখন এই যে আলিফ, আলিফে যে হামজা, আলিফের মতন যেটা লেখা হয়, এটা বলছিলাম না যে শব্দের শুরুতে এটা দেয়া হয় কেন, কারণ এটাও হামজা, এটা জাস্ট দেখার, শব্দ দেখতে ওই হামজা দিয়ে লিখলে ভালো দেখায় না, এর জন্য এটা লম্বা হামজা দিয়ে লেখা হয়, আলিফ দিয়ে লেখা হয়, ঠিক আছে, লম্বা হামজা দিয়ে। তাহলে এইটা যদি শব্দের শুরুতেই হইতে পারে, আপনি যদি এতটুকু জানেনই যে লম্বা হামজা শব্দের শুরুতে থাকে সবসময়, এই আলিফে জবরজের পেশ, তাহলে শব্দের শুরুতে যদি হয়, তাহলে এই যে শব্দের শুরুতে এটা হবে, তাহলে সেটা দিয়ে অক্ফ হয় কিভাবে, ঠিক আছে, এটা দিয়ে অক্ফ হতে পারে না, কারণ এটা তো একটা শব্দের শুরুতে, এরপর তো আরো কিছু অক্ষর হবে। তো এই মাঠটা কখনো কোথায় হয় না, শব্দের শেষে হয় না। এখন এই শব্দের শেষে হয় না, শুরুতে হয় না, এগুলো কোনো কিছু কল্পনা করা লাগবে না, সহজভাবে ভাবেন, যখন মাদ্দে তবাইয়ের পরে আপনি থামবেন, ওয়াকফ করবেন, তখন এই মাঠটা 3 আলিফ হয়ে যাবে। যখন মাদ্দে তবাইর পরে আপনি একটা লম্বা হামজা পাবেন, আলিফে জবর জের পেশকে, এগুলোকে কি বলে, লম্বা হামজা, তখন এটাও 3 আলিফ হয়ে যাবে। এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। আর এইটাকে কোরআন শরীফে কি করা হয়, 3 আলিফ বোঝানোর জন্য এইভাবে একটা চিহ্ন দেওয়া হয়। এইটা হচ্ছে যারা মাদ জানে না তাদের জন্য, কিন্তু আমাদের জন্য না, আমরা আজকে শিখে নিছি, এখন আমরা আর এই চিহ্ন থাকুক আর না থাকুক আমরা পড়বো। এখন আপনি বিভিন্ন দোয়া, হাদিস, জি বিভিন্ন দোয়া, হাদিস, বিভিন্ন জায়গায় গেলে দেখবেন কি, শুধু দোয়া হাদিস না, অনেক বইয়েও যারা অনেক আলেম, বিজ্ঞ আলেম, অনেক সময় লেখার সময় এই মাদগুলো চিহ্ন দেয় না তারা, কারণ তারা জানেন যে অনেক বই সাধারণ মানুষ পড়ে না। তো বিষয়টা হচ্ছে যে এই চিহ্নের আপনার কোনো প্রয়োজন নাই, আপনি যে কোনো দোয়া, যেমন ধরেন আমি একটা আপনাকে কালিমা লিখে দিলাম, ঠিক আছে, কালিমার লা ইলাহা, ঠিক আছে, ইলাহা, এখন দেখেন লা ইলাহা, এখানে আমি কোনো টান দিলাম না, কিন্তু আপনি তো জানেন লাম খালি আলিফ জবর লা, মাদ্দে তবাই হয়েছে না, এটা একটা মাদের হরফ, এরপরে এইটা লম্বা হামজা ই, তাহলে এইটা আর এখন এক আলিফ দেওয়া যাবে না, এটাকে দিতে হবে কত, 3 আলিফ, লা ইলাহা, এইভাবে করে সব যত আছে। এখন আরেকটা জিনিস আমি এখান থেকে শেষ করি, তাই তারপর কথা শুনতেছি। আমরা একটা কথা বলছিলাম না যে মাদের হরফ এবং মাদের হরকত শুধু হইলে মাদ্দে তবাই, আর যখন ওইটা থেকে 3 আলিফ হয় বা 4 আলিফ হয়, ওইটার মধ্যেটা হচ্ছে মাদের হরফ বা মাদের হরকত। মানে কি, এই যে মাদটা হইছে এটা মাদের হরফ হইছে না, জবরের বাম পাশে খালি আলিফ, এরপরে লম্বা হামজা,
এইটাকে আমরা বলবো মাদের হরফ, পুরো মাদটা মিলাই হবে মাদ্দে মুনফাসিল। আর আপনি যদি বলেন হুজুর এইটা মাদ্দে তবাই আর এইটা পুরোটা মিলাই মাদ্দে মুনফাসিল, আপনি এক মাদকে দুই নাম তো দিতে পারবেন না। ঠিক আছে, এটা এক আলিফ থাকলে তখন এটা মাদের হরফ এবং এটা মাদ্দে তবাই, যখন এটা তিন আলিফ হয়ে গেছে তখন এটা মাদের হরফ এবং পুরোটা মিলাই মাদ্দে মুনফাসিল। কেউ যদি বুঝে থাকেন তো বুঝবেন, না বুঝলে এটা কোনো জরুরত না বোঝার জন্য যে এটাকে কোনটাকে মাদের হরফ বা এটা সহজভাবে আমরা মাদ চিনতে পারলে হবে। জি বলেন এখন শফিকুল ভাই। জি স্যার, আরবি 29 হরফের মধ্যে আলিফ বাদে সব সব হরফই তো হরকত পূরণ করতে পারে, কিন্তু আলিফ কেন পারে না, এটাই জানাচ্ছি। আলিফ কেন পারে না সেটা, এখন এইটা মানে এইটা আপনাকে কিভাবে দেওয়া, কারণ এর একটা অন্যতম কারণ হচ্ছে আলিফের নিজস্ব কোনো উচ্চারণ নেই। এখন আপনি কিভাবে এটাকে হরকত গ্রহণ করাবেন? মনে আছে আমি বলছিলাম আলিফের কি নিজস্ব কোনো উচ্চারণ নেই, এটা অন্য কোনো হরফের সাথে যোগ হয়ে সেটাকেই করে। এখন নিজস্ব যার উচ্চারণ নাই সে কিভাবে আপনি হরকত গ্রহণ করবে? নিজস্ব উচ্চারণ মানে বুঝতে পারলাম না স্যার। আলিফের উচ্চারণটা কি? আলিফের উচ্চারণটা কি? আলিফ মানে যেমন হামজা জবর আ হয়, আলিফ জবর কি হয়? আপনারা তো সারা জীবন পড়ছেন বা আজব, হ্যাঁ আলিফ জবর আ হয় সেটা, জি জি আলিফ জবর আ হবে। জি জি এরকমই। আচ্ছা আলিফ জবর আ হবে, তাহলে হামজা জবর কি হবে? হামজা আবার এরকমই শিখিয়ে দেয় আমাদের। হ্যাঁ এটা শিখাই দিছে, এটা তো সহজভাবে আপনি ওই যে মক্তব্বাই দিয়ে শিখছেন সেটা না। আলিফের নিজস্ব কোনো উচ্চারণ সে নাই, সে যে উচ্চারণের স্থান সেটা হচ্ছে মুখের খালি জায়গা, জিয়াউফ, মুখের খালি জায়গা। হামজা জবর আ প্লাস যখন আপনি টান দিবেন এটা টান হয়ে যাবে তখন আ, এইটা হামজা যোগ আলিফ উচ্চারণ চলে আসছে। আ, সিন জবর সা সাথে অ্যাড হবে সা, কিন্তু আলিফের উচ্চারণ নাই। আপনার যেটা হামজা পড়তেছেন ওটা হামজার উচ্চারণ, আলিফ না। ঠিক আছে, আলিফ না, হামজা জবর আ, এটা হচ্ছে হলকের শুরু, আলিফ না। এখন আপনি বলতে পারেন যে হুজুর তাহলে আলিফের একটা উচ্চারণ বানাই দিল না কেন? এখন বানাই দেয় না হচ্ছে এইটাকে আপনি আরবি ব্যাকরণ যত ঘাটবেন দেখবেন এটা হরফে ইল্লাত হিসাবে ব্যবহার হয়েছে, হরফ হিসাবে ব্যবহার হয়েছে, এরকম অনেক চিহ্ন হিসাবে এগুলো ব্যবহার হয়েছে, কিন্তু আলিফকে কখনোই কেউ হরফ হিসাবে ব্যবহার নেয় নাই। এটা যেহেতু একটা ভাষা, তো ভাষা যেভাবে ব্যবহার হয়েছে ওভাবেই চলে আসছে। ঠিক আছে, কোরআনের জন্য তো আরবি হয় নাই, কোরআনের জন্য তো আরবি হয় নাই, আরবি তো আগেই ছিল, তাই না? পৃথিবীর শুরু থেকে একটা ভাষা আছে যে ভাষার কখনোই হয় না, সেটা হচ্ছে আরবি, পৃথিবীর শুরু থেকেই ছিল, যার কোনো মানে কুল কিনারা পাবেন না। বছর পর বছর এক একটা ভাষা, যেমন সংস্কৃতি ভাষা, এটা দেখবেন যে একটা শুরু আছে। হ্যাঁ, রাজারা ব্যবহার করার জন্য তার একটা ভাষা ব্যবহার করছে। হ্যাঁ, পরিবর্তন আসছে কিনা, পরিবর্তন, পরিবর্তন তো হয়েছে, হ্যাঁ পরিবর্তন হয়েছে, হ্যাঁ অবশ্যই পরিবর্তন হয়েছে, পরিবর্তন আছে। যেমন ধরেন এখনো যদি আপনি ঢুকেন বিভিন্ন ইতে সার্চ দিবেন তাই দেখতে পাবেন আপনার কুয়েতের যে আরবি, আপনার তো ইসরায়েলেরও আরবি আছে, আপনি জানেন কিনা ইসরায়েলেরও আরবি আছে। ঠিক আছে, বাহরাইনের আরবি আছে, আলাদা আলাদা আরবির মানে উচ্চারণ তাদের ভাষা, যেমন আমরা বাংলা ভাষা, আমরা তো চিটাগাংয়ের ভাষা বুঝি না, ঠিক আছে, তারাও তো বাংলা বলে, চিটাগাংয়ের ভাষা তো বুঝতেই পারেনি যে তারা কি আলোচনা করে। হ্যাঁ, আমাদের ফেনীর ভাষা আছে, তারা যে কি বলে কিছুই বুঝেন, নোয়াখালীর ভাষা। একটা আলেমের কাছে শুনেছিলাম তো, এই জন্য জিজ্ঞেস করছি কেন কোরআন থেকে তো ব্যাকরণ নাও সরফ এগুলো তো কোরআন থেকে নেওয়া হয়েছে, এই জন্য না না, কোরআন থেকে নেওয়া হয় না, এইটা তো ভুল ধারণা। কোরআন পড়তে তৈরি করা হয়েছে, কোরআন থেকে নেওয়া হয় নাই, বুঝেন নাই মানে আরবি ব্যাকরণ তো হয়েছে যে এইটা যখন আরবি ভাষাভাষী এই শব্দকে কি বলে, এই শব্দের পরে অন্য শব্দ আসার পরে এইটা কিরকম অর্থ হয়, ঠিক আছে, একই অর্থ চেঞ্জ হয়ে যায়, এরকম বিভিন্ন রকম বিবেচনা নিয়ে যে কোরআনের মধ্যে কোন কোন শব্দগুলো আছে, কোন বাক্যগুলো আছে, এগুলোতে কি কি ব্যবহার হচ্ছে, এইটার উপরে নির্ভর করে এরপর ব্যাকরণটা তৈরি হয়েছে। মানে ভাষায় তো এটা আগেই ব্যবহৃত হইতে ব্যাকরণ ছাড়া, আর কোরআনের পড়ার জন্য এটা ব্যাকরণ তৈরি করা হয়েছে, কিন্তু কোরআন থেকে হয় না, এটা তো আরবি ভাষার উপরে নির্ভর করে হয়েছে। আপনি মানে আওলাই ফেলাইতে পারেন, যাই হোক, মানে কোরআনের এক আয়াতে ভুল পড়ছে এর জন্য তৈরি করতে বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারপর নাহবু এখান থেকে তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা তো ভাষার উপরে নির্ভর করে তৈরি হয়েছে না, যে ভাষাটা
আপনার ভাষার মধ্যে আরবি যারা আছে, যারা আরবি, তারা কিভাবে ব্যবহার করে, কোন শব্দগুলো কিভাবে, এইটার উপরে যে এইগুলো কোরআনের মধ্যে কেমন দেওয়া হয়েছে, এইটার উপরে তৈরি করা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা আমাদের আর না, আপনারা এইটা মনে রাখেন। মাদগুলো আমরা পড়ি, আজকে আমাদের 10টা মাদ শেষ করতে হবে, মাদ্দে আরজি, মাদ্দে মুনফাসিল। এই দুইটা মাদ অন্যরা বলেন, এগুলো কি বুঝতে পারছেন? এরপর আমরা আলোচনায় যাব। আচ্ছা, এই আমরা তিন আলিফ মাদ দুই প্রকার, এই দুইটায় চলে যাই, তাহলে বুঝতে পারবেন। মাদ্দে আরজি, ঠিক আছে, এতক্ষণ যে আলোচনা করছি ওইটা লেখা আছে জাস্ট, আর কিছু না। মাদ্দে আরজি, এ দেখেন, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে, বুঝছেন? মাদের হরফ হইল কি, জবরের বাম পাশে খালি এলিফ, জেরে বাম পাশে জজম লাই, পেশে বাম পাশে জজম লাও, বা অথবা এটার পরিবর্তে কি হবে, মাদের হরকত, খারা জবর খারাজের উল্টা পেশ। এগুলোর পরের হরফ মানে বামের হরফে কি পাবেন? ওয়াকফ পাবেন, থাম্মার স্থান পাবেন। কোন ওয়াকফ? ওই যে 4 নম্বর নিয়মে মনে আছে, গোলতা হবে না, দুই জবর হবে না, খালি হবে না, জজম হবে। ওই অবস্থায় যখন পাবেন এইগুলো মিলাইয়া, তখনই এটা কি হবে, 3 আলিফ টানিয়া পড়তে হবে। ইহাকে মাদ্দে আরজি বলে। এখন দেখেন আপনি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলামি না ছিল, আলামি না, না নুনে জবর না, আলামি না। এখন এইটা এই যখন আপনি মিলাই পড়লেন, ধরেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখন তো আপনি এটাকে আলামিনা এক আলিফ টেনেই গেছেন। কিন্তু যখন আপনি থামবেন, এটা একটা থামার স্থান, জানেন একটা আয়াত, এখানে থামবেন, থামার সময় কি করতে হবে, মিমিয়াজের মি, এটা মাদের হরফ, এরপরে নুনে, এটা তো জজম হবে ওয়াকফের নিয়মে, এটা তো ওয়াকফের নিয়মে করবেন। আর এই যে এক আলিফটা তখন 3 আলিফ হয়ে যাবে, যখনই আপনি এভাবে থামবেন, এক আলিফ 3 আলিফ। পরেরটা রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, একই নিয়ম, জের বাম পাশে জজম আলিফ, মাদের হরফ, তারপরে হচ্ছে ওয়াকফ করবেন। এরপরে আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন, মালিক ইয়াউমিদ্দিন, এই যে নুনে ওয়াকফ করছেন, তার আগে এক আলিফ। হ্যাঁ, তা'লামুনা, মিম পেশ মু, নুনে জবর, এরপরে নুনে আপনাকে ওয়াকফ করতে হবে, এরপরে হয় এটা হয়ে যাবে 3 আলিফ। ঠিক আছে, আমরা যদি আরো যাই, যেমন কুল আউযু বিরাব্বিন নাস, নুন খালি আর জবর না, মাদের হরফ, এরপর সিনে ওয়াকফ করার কারণে এটা 3 আলিফ হয়ে যাবে, নাস। আর যদি মিলাইয়া পড়েন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, তখন ওই এক আলিফ থাকবে, কিন্তু থামলেই শুধু ওয়াকফের নিয়ম করলেই আপনি এটা 3 আলিফ হবে, তাছাড়া হবে না কিন্তু। এখন আপনি যেখানে যাবেন, সবগুলো এতই না, একটা মাদের হরকত দিয়ে দেখাইতে পারলে। আচ্ছা, বেশিরভাগই হচ্ছে মাদের হরফ, ঠিক আছে, মাদের হরকত দেয়া নাই, সামনে পড়লে আমরা দেখাবো। তাহলে এগুলো হচ্ছে কি মাদ্দে আরজি গেলে, সংজ্ঞাটা কিন্তু খুবই সহজ। মাদের হরফ বা মাদের হরকতের, সবাই একটু পড়েন, মাদের হরফ বা মাদের হরকতের বামের হরফে ওয়াকফ করলে, মাদের হরফ বা মাদের হরকতের বামে ওয়াকফ করলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দে আরজি বলে। 3 আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দে আরজি বলে। 3 আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দে। কেউ কি বলতে পারবেন সংজ্ঞাটা? দেখি শুনি, তারপর সামনে যাই। কেউ বলতে পারবেন? মানে আনুমানিক ভাবে বলতে পারলেও, আপনারা খালি শুনলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, এটা পড়ে নিবেন, ঠিক আছে, শুনলে কিন্তু খালি পড়া হবে না, এটা মনে রাখেন। আচ্ছা, পরেরটা মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, মাদের হরফ বা মাদের হরকতের বামে, সংজ্ঞা কিন্তু একই চলতেছে, মাদের হরফ বা মাদের হরকতের বামে। এই কথাটুকু একটু ক্লিয়ার করে দিবেন, লম্বা হামজা, এইটা সবার জন্য লাগে না, আমরা বললে হামজা বললেও আমরা বুঝতে পারি। এটা এরকমও পড়া যায়, মাদের হরফ বা মাদের হরকতের বামে পরবর্তী শব্দের শুরুতে হামজা থাকিলে, সংজ্ঞাটা এরকম হয়। তাইলে আরো কঠিন হয়ে যায়, কিন্তু ওই হামজা হয় সবসময় লম্বা হামজা,
আর একই শব্দের মধ্যে হয় গোল হামজা। তো এত কিছু লাগবে না। মাদের হরফ বা মাদের হরকতের বামে লম্বা হামজা, লম্বা হামজা, লম্বা হামজা। কোন লম্বা হামজা? লম্বা হামজা কোনটা? আলিফে জবর জের পেশ এগুলো থাকলে, লম্বা হামজা থাকলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, ইয়াকে মাদ্দে মুনফাসিল বলে। ঠিক আছে, মাদ্দে মুনফাসিল বলে। মাদের হরফ বা মাদের হরকতের বামে লম্বা হামজা থাকলে, মাদের হরফ বা মাদের হরকতের বামে, মাদের হরফ বা মাদের, সবাই একটু পড়েন কয়েকবার, খালি মোবাইল ফোন চালু রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অন্য কাজ করেন না। মাদের হরফ বা মাদের হরকতের বামে লম্বা হামজা থাকলে, লম্বা হামজা থাকলে 3 আলিফ টানিয়ে পড়তে এক মাদ্দে মুনফাসিল বলে। দেখেন, যেমন আমরা একটা আয়াতেই চলে আসি, উপরের থেকে এখানে চলে আসি। যেমন মিম খালি আলিফ জবর মা, এটা মাদের হরফ হয়েছে না? উপরে তাকায় না, দাগ দেখার দরকার নেই। মিম খালি আলিফ জবর মা মাদের হরফ। এরপরে দেখেন এই যে মাঝখানে কোনো হবে না, এরকম হবে লম্বা হামজা। এখন এইটা মা একটা শব্দ, আগনা একটা শব্দ, এটা আপনারা বের করতে পারবেন না, কিন্তু এইরকমই শব্দগুলো হয়। অলু একটা শব্দ, আমান্না একটা শব্দ। ঠিক আছে, কিন্তু এটা দরকার নাই, আপনি এতটুকু মনে রাখেন, এরকম লম্বা হামজা পাইলি পাইলি এটা 3 আলিফ, এটা আর 1 আলিফ হবে না। মা, এখন আর উপরে চিহ্ন দরকার নেই, এটা 3 আলিফ। মা আউনা ক্বালু আমান্না। এই যে লাম পেশলু মাদের হরফ, এরপরে এই যে লম্বা হামজা খাড়া জবর, কিন্তু কি জবর তো হরকত। ক্বালু আমান্না। ইন্নী আখাফু, ইন্নী নুনিয়াজের নি মাদের হরফ, এরপরে এই যে আখাফু ইয়া আবাতি, ইয়া আবাতি। হ্যাঁ, ইয়া আবাতি, এটাও কিন্তু দুই শব্দই। ইয়া তো হরফে নিদা, কিন্তু এটা আলাদা মানে যোগ হয়েছে। আবাতি এক শব্দ, আর ইয়া একসাথে দেখতে পারতেছি আমরা। ইয়া এটা হচ্ছে মাদের হরফ, এটা কি মাদের হরকত, সরি মাদের হরকত। এরপরে এই যে, এখন আপনি কনসেপ্টে যে কোনো জায়গায় দেখি আপনি পড়তে পারবেন, ইলা আবিকুম কামা আরসালনা আল্লাযী আত'আমাহুম আল্লাযী, এই যে জালিয়াযী মাদের হরফ, এরপরে এই যে লম্বা হামজা, এর জন্য এটা 3 আলিফ হবে। ফি আমরিনা। আর আপনাদেরকে একটা কথা বলছিলাম না যে কসর করা যায়, একটু কাটা যায়, 3 কে 1 করে পড়া যায়, সব ক্ষেত্রে পড়তে হয়, এটা ওই পড়তে হয় না, মানে পড়া যায়। সেটা হচ্ছে এই যে 3 আলিফ মাদ দুইটা আছে, এটাকে 3 আলিফকে আপনি চাইলে 1 আলিফ করে পড়তে পারবেন, তবে সেটা পুরোটাই পড়তে হবে। আচ্ছা, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল গেল, এই হচ্ছে আপনাদের। এরপর আসেন মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, এরপর হচ্ছে মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। ঠিক আছে, মাদ্দে, এটা কালকে বলছিলাম, মাদ্দে যে মাদ, লাজিম ওয়াজিব, কালমি শব্দের মধ্যে, মুসাক্কাল তাসদিদ হওয়ার কারণে। কথাটা হবে এরকম, ওই মাদ টানা কি ওয়াজিব যেটা শব্দের মধ্যে তাসদিদ হওয়ার কারণে। এখন আসেন এটা ব্যাখ্যা দিলে আপনি বুঝতে পারবেন। কালিমার মধ্যে, কালিমার মধ্যে এই মানে কি? কালিমা অর্থ কি শব্দ, কালিমার মধ্যে শব্দের মধ্যে, শব্দের মধ্যে মাদের হরফের বা মাদের হরকতের, মাদের হরফ বা মাদের হরকত, এই মাত্র যেগুলো পড়ছি জাস্ট এইটা অ্যাড করতে হবে নতুন করে কালিমার মধ্যে, এতটুকু কথা নতুন করে অ্যাড করতে হবে। মাদের হরফ বা মাদের হরকতের বামে তাসদিদ থাকলে, কি থাকলে? তাসদিদ। এই কথাটার কিন্তু গুরুত্ব আছে কালিমার মধ্যে, এটা যদি দুই কালিমার মধ্যে হয় তখন কিন্তু হবে না, এটা এক শব্দের মধ্যে হতে হবে। তাসদিদ থাকলে, তাসদিদ থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে। চলেন বুঝতে পারবেন উদাহরণ দেখলে। যেমন হা খালি আলিফ জবর হা, ঠিক আছে, এরপরে দেখেন এটা তো মাদের হরফ, এরপরে এই যে হাটা যে ধরছে কাকে? তাসদিদ ওয়ালা একটা হরফকে। এখন আর এইটা 1 আলিফ নাই, এটা 4 আলিফ টানে পড়তে হবে। হাজ্জাতু, হাজ্জাতু, এইটা পুরোটা একটা শব্দ, কালিমা শব্দ। এইটার মধ্যে মাদের হরফ, মাদের হরফের বামে এই যে তাসদিদ থাকলে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এখন আপনি যেটায় যাবেন একই নিয়ম। দাব্বাতিন, صاخة صاخة صاخة,
ঠিক আছে, সখতু না পড়ে কি এটা 4 আলিফ টান দিয়ে সখতু, লাউদল্লুন, পুরোটা মিলে এক শব্দ, লাউদল্লুন, কম্মাতু। জি বলেন। আলিফের মাথায় যেটা আছে ওইটার নাম কি? একই মাদ? কোনটা আলিফের মাথায় বুঝি নাই। ওইটা, ওই যে জি জি দালের পাশে বা এই হা আলিফের পাশে মাথায় পুরো মাথা যেটা আছে, লাউদল্লুন এটা, না যে পুরো প্রথমে হ্যাঁ হা হাত আলিফের মাথা যেটা আছে। মাথায় যেটা আছে কি উপরের চিহ্নকে বলতেছেন? দাগ দাগ, এই দাগ তো আমার দরকার নাই, আপনি দাগ দিয়ে কি করবেন? দাগ তো হচ্ছে এটা মোটা 4 আলিফ টান দেওয়ার জন্য কনসের মধ্যে দেয়া থাকে, সেটা দেখায় এখান দেয়া আছে আপনার ওই নাম কি আর কি? হ্যাঁ বলছি ওই জিনিসটার নাম কি? এটা তো মাদের যে আপনার নাম কি, এটা মাদের আলামত বলতে পারেন আর কি, মানে এটা তো চিহ্ন হিসেবে ব্যবহার হয়, এটার কোনো ই নাই, তাসবিদের কোনো ইতে এটা শিখানো হয় না কোনো জায়গায়, আমরাও কখনো শিখি নাই। এটা জাস্ট এই যে যারা পারে না নুরানি বা এই যে কনসেপ্টে দেয়া থাকে, যারা মাদ পারে না তারা দেখে দেখে পড়ে, এই চিহ্নটা দেখে এটা বলতে পারেন যে আলামাতুল মাদ, কিন্তু এইটা না পড়াই ভালো, কারণ আপনি যখন কোনো দোয়া বা হাদিস পড়বেন তখন আপনি তো এই ধরনের চিহ্ন পাবেন না, বা আধুনিক কনসেপ্টেও পাবেন না। হ্যাঁ, হাদিসে এরকম আছে। আচ্ছা, এটা খেয়াল করেন সবাই, মাদের হরফের পরে যখন আপনি এভাবে তাসদিদ দেখবেন তখন এটাকে 4 আলিফ টানতে হবে, উপরে চিহ্ন থাকার জরুরত না, উপরে চিহ্ন আমরা দেখবো না, আমরা পড়বো না। দেখেন দেখেন মুখস্থ যখন পড়বেন, মুখস্থ আপনি একটা শব্দ পড়ে দেন, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দিতে পারবো এই শব্দে 4 আলিফ টান হবে কি হবে না, আপনি ভুল পড়লেও আমি বলতে পারবো। মুখস্থ পড়বেন, আপনি জাস্ট শব্দটা শোনাবেন, আমি বলতে পারবো, কারণ কি আপনার শব্দের বানানের মধ্যে শুনে আমি বুঝতে পারবো যে আপনার ভুল হয়েছে কোথায়। হ্যাঁ, আপনার যখন এইটা যদি আমি হাজ্জাতুন বলি, হাজ্জাতুন, ঠিক আছে, তখনই তো আপনার এটা ভুল হচ্ছে, এটা শুনেই বুঝাবে যে আপনি এক আলিফের পরে এটা একটা জিনকে তাসদিদ দিয়ে পড়ছেন, তো আপনি এখানে এক আলিফ 4 আলিফকে মিস করছেন। ঠিক আছে, তো আপনি সহজভাবে সবাই মনে রাখবেন, এই মাদের হরফের পরে যখনই শব্দের মধ্যে কি পাবেন? তাসদিদ পাবেন, উপরের চিহ্নের কোনো প্রয়োজন নাই, কয় আলিফ টান হবে? 4 আলিফ টান হবে, ওই এক আলিফ মাদ 4 আলিফ হবে, ওই এক আলিফ মাদ 4 আলিফ মাদ হবে। আল হাক্কাতু, আল হাক্কাতু, মাল হাক্কাহ, আল হাক্কাহ, এটা একটা নিয়ম আছে কিন্তু গোলতাটা গোলহা হয়ে যাচ্ছে, এটা আমরা পড়ছি। এইখানে একটা আসেন, একটু কথাটা এখানে একটু ক্লিয়ার বোঝেন, সবাই একটু খেয়াল করেন এই শব্দটা। আচ্ছা, ছবি তো আমি রিমুভ করি না, আমি ছবির উপরে লেখালেখি করতেছি, অন্যরা কেউ দেখতে পারতেছেন? আপনার কেউ দেখতে পারতেছেন না? বলেন বলেন, মাই হ্যান্ড রাইজ করে লাভ নেই, বলেন। এইটাই দেখা যাচ্ছে, হ্যাঁ দারুল ইলম একাডেমি আচ্ছা, দেখা যাচ্ছে বুঝছেন, আসতেছে, আপনার নেটে সমস্যা হতে পারে, আমি তো কোনো কিছুই করিনি, আমি চলতেছে এরকমই। আচ্ছা, একটু ই করে আবার দরকার হলে জয়েন হন, তাইলে হয়ে যাবে। আচ্ছা, সবাই খেয়াল করেন, এখানে সূরা ফাতিহার শেষে ওয়ালাদ-দল্লিন এটা আছে না, ওয়ালাদ-দল্লিন, আপনাদের যে সংজ্ঞা আমরা পড়াইছি সেখানে কি বলছি যে মাদের হরফের পরে তাসদিদ হবে, তাই না, শব্দের মধ্যে। এখন আপনি এখানে একটা বের করতে পারেন এইভাবে যে এই যে লাম খালি আলিফ জবর লা, এটা তো মাদের হরফ, এইটা তো যায় দোয়াতকে ধরছে, তাহলে এইটা 4 আলিফ হইলো না কেন? এইটা 4 আলিফ হলো না কেন? এটা হলো না কেন? এরকম হলো না কেন? এখন আমরা প্রথমেই বলছিলাম যে কালিমার মধ্যে বা কি শব্দের মধ্যে এই লা হচ্ছে ভিন্ন শব্দ, আর আদ-দল্লিন হচ্ছে একক শব্দ। ঠিক আছে, আদ-দল্লিন হচ্ছে একক শব্দ, এই কারণে এটা হয় নাই। এখন আপনি তো বের করতে পারবেন না, আপনি বলবেন যে হুজুর তাহলে এটা আমি কেমনে বের করব, এটা তো দুই শব্দ, আমি কেমনে? আপনাকে একটা সহজ টেকনিক বলি, এই ধরনের এই যে মাদের হরফ পর একটা খালি আলিফ আছে না, এরপরে দেখেন একটা আলিফ যোগ হইছে, একটা লাম যোগ হইছে, এগুলো পড়ি নাই কিন্তু যুক্ত হইছে, এরপরে কিন্তু দোয়াদের তাসদিদ হইছে। আর এইটা যেমন হইছে দোয়াত খালি আলিফ জবর দ, লামে তাসদিদ হইছে, মাঝখানে কোনো কিছু অ্যাড হয় নাই, মাঝখানে কি হয় নাই?
কোনো কিছুই অ্যাড হয় নাই, ডিরেক্ট গিয়ে ধরছে। আমরা যত মাত পড়তেছি প্রত্যেকটাই কিন্তু ডিরেক্ট গিয়ে ধরছে, ডিরেক্ট গিয়ে। ভালো করে খেয়াল করে দেখেন, তাইলে আপনারা এখন বুঝতে পারবেন। এইভাবে ডিরেক্ট ধরলে এটা চার আলিফ। মধ্যে যদি কোনো কিছু কিন্তু চলে আসে তখন আর এই মাতটা কার্যকর হবে না। ক্লিয়ার? আপনারা এটা বের করতে পারবেন তাইলে। হ্যাঁ বলেন, হ্যান্ড রাইজ করবেন না, ডিরেক্ট প্রশ্ন করবেন। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই হ্যান্ড রাইজ করে রাখছেন, বললে ডাইরেক্ট বলতে হবে। আমরা যদি ক্লাস নেই একটা ডিসপ্লেতে, ডাইরেক্ট প্রশ্ন করলে বলবেন। আচ্ছা, তো আপনি দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে হায়ের মধ্যে কোনো খালি আলিফ নাই, কিচ্ছু না। মানে খালি আলিফ তো মাদের ওইটা, তারপরে কোনো কিছু নাই, আলিফ লাম টাম কিচ্ছু নাই। হ্যাঁ, ডিরেক্ট ধরছে। এইটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এটা একক শব্দ না দুই শব্দ। ঠিক আছে? এটা যদি কেউ গরমিল লাগে এটা দিয়ে বের করবেন। তাইলে এটা পাইলাম যে মাদের হরফের বামের হরফে, মাদের হরফের বামের হরফে, একই শব্দের মধ্যে মাদের হরফের বামের হরফে, মাদের হরফের বা মাদের হরকতের বামের হরফে তাসদীদ থাকলে মাদে লাজিম কালমি মুসাক্কাল। এর পরবর্তী নিয়মটা দেখেন, কথাটা কি আছে? মাদে লাজিম কালমি, এই কথা ঠিক আছে, এরপর হচ্ছে মুখাফফাফ। সব ঠিক থাকবে, জাস্ট একটা পরিবর্তন হবে কালিমার মধ্যে। এটা ওইটার মতনই আছে যে একই শব্দের মধ্যে মাদের হরকতের বামে এইটা হরফটা উঠাই দেওয়া হয়েছে। এটা আপনি চাইলে মাদের হরফ বা হরকত এভাবে পড়তে পারেন, কিন্তু এই মাঠটা মাত্র কোন শেপে দুইটা স্থানে আছে একটা শব্দে। যে কারণে, হ্যাঁ, যে কারণে এইটা, যে কারণে এইটা মাদের হরফের পরে হয় না, এর জাস্ট এটা মাদের হরকতের পরেই হয়। এর জন্য এটা মাদের হরকত দিয়ে দেওয়া হয়েছে। আপনি চাইলে ওই একই সংজ্ঞা মিলাইয়ে পড়ার ক্ষেত্রে পড়তে পারেন। মাদের হরফ বা মাদের হরকতের বামে কি থাকলে? জজম থাকলে। জজম, ওইখানে ছিল তাসদিদ, এখানে থাকবে জজম। ওইখানে ছিল তাসদিদ, এখানে থাকবে কি? জজম। চার আলিফ টেনে পড়তে হয়, ইয়াকে মাদ্দে লাজিম, জজম হওয়ার সাথে সাথে নামটা পাল্টেছে মাদ্দে লাজিম কালমে মুখাফফাফ। এই যে দেখেন, এটা একক শব্দ। এই যে আল, এটা আল এক আলিফ টান ছিল, এইটা যে পরবর্তীতে ধরছে, হ্যাঁ, পরবর্তী এটা ধরছে, এটা তিন আলিফ চার আলিফ হয়ে গেছে। এখন একটা বিষয় হচ্ছে, এখানে দেখছিলাম, আচ্ছা এ ধরনের নাই। যদি দেখেন এই ধরনের নাই আমার সামনে এখন পর্যন্ত পড়ে নাই। যদি আপনাদের কারো সামনে পড়ে যে দেখলেন যে এক আলিফ টান দিয়া এভাবে লামে বা ইতে জজম হইছে, তো প্রশ্ন জাগতে পারে যে হুজুর এটা চার আলিফ হলো না কেন? খেয়াল করবেন মাঝখানে কোনো না কোনো একটা হরফ বাড়তি রয়ে গেছে। ঠিক আছে? ওই কারণেই মনে করবেন যে এটা আলাদা হয়ে গেছে। আপনাদের এইটা শুধু দুইটাই শব্দ আছে, এটা এক আলিফ থেকে চার আলিফ হবে। ঠিক আছে? মাদের হরফ বা মাদের হরকতের বামে কি হবে? জজম হইলে, জজম হইলে তাসদীদ হইলে চার আলিফ, জজম হইলেও কি চার আলিফ। যেমন আল আনা, আল আল আনা। এরপরে হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। এইখানে একটা চেঞ্জ হবে, মাদ্দে লাজিম ঠিক আছে, মুসাক্কাল ঠিক আছে, হরফি মানে হরফের মধ্যে। গতকালকে বলছিলাম লেকচার নাম্বার 2 দেখতে হবে এটার জন্য, এটা দেখে নিছেন কিনা দেখবেন, এখন বলতেছি তারপরও। হরফের মধ্যে, ওইখানে ছিল শব্দের মধ্যে, আর এটা কি? হরফের মধ্যে। মাদের হরফের বামে তাসদিদ থাকলে, তাসদিদ থাকলে হরফের নাম চার আলিফটা নিয়ে পড়তে হবে। এখানে জাস্ট একটা চেঞ্জ করবেন যে হরফের মধ্যে, আর মাদের হরফের বামে তাসদিদ থাকলে চার আলিফটা নিয়ে পড়তে আমাকে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল বলে। এখন দেখেন এইটা, এইটা আর একটা, এই পরেরটা একটু পড়াই যায় তাহলে ভালো হবে। এটা হচ্ছে মাদে লাজিম হারফে মুখাফফাফ। হরফের মধ্যে মাদের হরফের বামে তাসদিদ না থাকলে জজম কি থাকবে? জজম থাকে। তাসদিদ না থাকলে কি থাকে? যেটা দেখা যায় না জজমটা কিন্তু থাকে, এর জন্য বলা হয়েছে না থাকলে। হরফের নাম চার আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। এটাও কিন্তু হরফের মধ্যে তাসদিদ থাকলেও চার আলিফ, জজম থাকলেও চার আলিফ। এইবার আসেন আপনি এখান থেকে আমি একটা ভাঙ্গিয়ে দেখাই যে এটা কিভাবে। আমরা হরফের নাম পড়ছিলাম, মনে আছে কিনা? কফের বানানটা এরকম পড়ছিলাম যে কফ খালি আলিফ জবর ক, ফাতে জজম, মনে আছে? কফ এরকম পড়ছিলাম, কফ নুন। প্রথম দিকে আপনাদেরকে যখন পড়াইছিলাম বাম দিকে লেখা ছিল, লেকচার শিট না থাকলে আপনাদেরকে বললে আমি দিয়ে দেবো, সমস্যা নেই আবার। আর নাইলে গ্রুপে আছে দেয়া, ঠিক আছে?
নুন, এরকম পড়ছিলাম না? এখন দেখেন তো মিলে কিনা। কফ খালি আলিফ জবর ক, এটা মাদের হরফ, এরপরে ফাতে জজম, ফাতে জজম, ফাতে জজম, সংজ্ঞার সাথে কি মেলে? এইখানে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে দেয়া থাকবে না, কিন্তু ভাঙলে আপনি জজম পাবেন, এটাই বলা হয়েছে। জজম আছে না, অফ, তাহলে এই ধরনের অক্ষর যখনই দেয়া থাকবে মনে রাখতে হবে যেটার মধ্যে মাদ নাই ওই অক্ষর কখনো দেয়া থাকবে না, মাদওয়ালা অক্ষর দেয়া থাকবে। তো এটাকে 4 আলিফ টানা পড়বেন। অফ, নুন, সদ, সদ বানানটাও করেন তাহলে এসে যাবে। সদ খালি জোর স, দালে জজম, লেকচার শিট খুলে দেখতে পারেন, এখনো এরকম আছে সদ। এরপরে দেখেন হা, এটা কিন্তু হরকত দেয়া আছে, হ্যাঁ এইটাও, এগুলোকে হরুফুল মুকাত্তাত বলে, কিন্তু এটাও হরুফুল মুকাত্তাত অংশ, কিন্তু এটা হরকত দেয়া আছে, এটা তো আপনি এমনিই পড়তে পারবেন। কিন্তু মিমটা ভাঙেন, মিমটার বানানটা মনে আছে? মিম ইয়াজের মি, মিমে জজম, ঠিক আছে? 4 আলিফ, মিম, ত, সিন, ইয়াসিন, সিনটা ভাঙেন, একটা সিন ভাঙে দেখেন, সিন ইয়াজের সি, নুনে জজম, কাফ, 4 আলিফ, কাফ খালি আলিফ কাফ, হাতে জজম, কাফ, হা ইয়া, যেটা এক আলিফ দেয়া আছে ওটা এক আলিফ, হা ইয়া আইন, আইন ইয়া জবর আই, নুনে জজম। শুধু এই মাদটা হচ্ছে মাদ্দে লিন হইয়া হয়, ঠিক আছে, মাদ্দে লিন হইয়া হয়। আচ্ছা এটা না বোঝা লাগবে না, টান দেন, এটা 4 আলিফ হবে। আইন সাদ। এবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এটা আমরা সামনের লেকচার শিটে 15-16 পড়লে আমাদের আইসা যাবে গুন্না, কিন্তু এখন আপাতত এটা মনে রাখেন, এই মাঝখানে একটা গুন্না আছে। আইন, এই নুনে জজম হয়, নুন সাকিন হয়ে যায়, নুন সাকিন, জজম আর নুনকে নুন সাকিন বলে। এরপরে 15টা ইকফার হরফ আছে, ঠিক আছে, ইকফার হরফ, এগুলো হইলে গুন্না করতে হয়। যে কারণে এই টানের মাঝখানে এই 4 আলিফ, এই 4 আলিফ মাঝখানে এক আলিফ একটা গুন্নাও আছে। সেটা কিভাবে হচ্ছে? কাফ হা ইয়া আইন সাদ, ওই যে করছিলাম, নুন ধরে রাখছিলাম, ওইটাই হচ্ছে গুন্না, গুন্নাটাও দিতে হবে কিন্তু। তাহলে এই হচ্ছে জজম হইলে। এবার আসেন তাসদিদে। এই একটা মাদের মধ্যে দুইটা পাওয়া যায়, ঠিক আছে, দুইটাই পাওয়া যায় এক শব্দের মধ্যে, এই কারণে আগেরটা পড়াই নেওয়া হয়েছে। এটা কি হবে? তাসদিদ হবে। তাহলে কিভাবে হবে দেখেন, আলিফ যেটা আছে এটা যেমন আছে তেমনই পড়বেন, আলিফ নাম দিয়ে, আলিফ, আলিফ, মনে আছে লেকচার শিটে, এটার মধ্যে কোনো টান নাই, আলিফ। এরপরে লাম, লাম বানানটা কি আছিল? লাম খালি আলিফ জবর লা, মিমে জসম। এরপরে এই যে মিম, এটাও ভাঙেন, মিমটাও এর পরে পরে আছে, মিম ইয়াজের মি, মিমে জজম, হ্যাঁ মিম। এখন খেয়াল করেন, এগুলো কিন্তু কল্পনায় ভাঙতে হয়, ভাঙলেই আপনি পেয়ে যাবেন, সেকেন্ডের মধ্যে খেয়াল করতে পারবেন। এখন একটা জিনিস খেয়াল করেন, লাম এটাও এটাও 4 আলিফ টান হয়, মিম এটাও 4 আলিফ টান হয়, তাই না? টান হয় এই নিয়মে। কিন্তু এইভাবে দুই মিম কি পরপর রাখা যায়? এইভাবে দুই মিম আমরা তাসদিদের মধ্যে পড়ছি, দুই হরফ পরপর একই হরফ কি রাখা যায় না। এর জন্য এটাকে একত্রীকরণ করব। কিরকম করব? লাম খালি আলিফ জবর লা, একটা মিম দেব, মিম দিয়া মিমে জজম, এখানে লামের মিমটা এ মিমের মধ্যে নিয়ে আসছি তাসদিদ দিয়া, লাম মিম। তাইলে এই যে লাম গিয়ে তাসদিদ দিয়া মিমকে ধরছে, এই লামটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, কারণ এটা তাসদিদ দিয়ে ধরছে। আর মিম গিয়ে থামছেন, এটা ওয়াকফ করছেন জজম দিয়ে, এইটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ, ঠিক আছে? এরকম প্রতিটা আলিফ লাম, এটা হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল, মিম সাদ, এটা আলাদা আলাদা হয়েছে, এটা কিন্তু এটার মধ্যে ঢোকে নাই। তো এইগুলো হচ্ছে মাদ্দে লাজিম হারফি মুখাফফাফ। আপনি আরো সহজ করে দেই, ওই যে এক অক্ষর বিশিষ্ট, ওগুলো সব যত এক অক্ষর বিশিষ্ট বা যেগুলো একটার মধ্যে একটা ধরে না তাসদিদ দিয়া, হ্যাঁ একটার উচ্চারণ আরেকটার মধ্যে চলে যায় না, সেই হরফগুলো এই যে এক অক্ষর বিশিষ্ট,
এবং এই যে একটার মধ্যে একটা চলে যায় না, এইগুলো হচ্ছে মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ। আর মাদ্দে লাজিম হারফে মুসাক্কাল যেটা একটার উচ্চারণ চলে যায় ওই আগের উচ্চারণটা ওইটা হচ্ছে মাদ্দে লাজিম হারফে মুসাক্কাল। আরো সহজ হচ্ছে যে হরফের পরে তাসদিদ হবে, যে হরফের, এই যেমন লামের পরে মিমে তাসদিদ হয়েছে, এই লামটা হচ্ছে মাদ্দে লাজিম হারফে মুসাক্কাল, মিমটা হচ্ছে মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ। এই লামটা হচ্ছে মাদ্দে লাজিম হারফে মুসাক্কাল, মিমটা হচ্ছে মাদ্দে লাজিম হারফে মুখাফফাফ। ঠিক আছে, এই রকমই এই সিম, এটা কিন্তু সিন হবে না, সিম হবে। এটা গুন্নার নিয়মে, আপনি গুন্নার নিয়ম পড়লেই সামনে আরো ক্লিয়ার হয়ে যাবেন। মানে কনসেপ্ট হচ্ছে একটার সাথে একটা চেইন না, চেইনের সাথে থাকে। সিনটা কেমন? আচ্ছা দেখেন, খেয়াল করেন। পেনটা আচ্ছা, সিন, এই সিনটা বানানটা হচ্ছে এরকম যে সিন ইয়া নুন, সিন, এরপরে মিম ইয়া মিম, মিম সিন। এখন এই নুনে জজম হইছে আর এখানে মিম হইছে, এই জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম নুন, এগুলো ইদগামে বা গুন্না। এগুলো যখন হয় তখন এইটা পড়া যায় না, পরবর্তী হরফকে তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হয়। এই কারণে এটা সিম হবে, সিন হবে না কিন্তু। ত সিম মিম বের করতে না পারলে এই যে তাসদিদওয়ালা হরফ যেটা দেখবেন তার আগের উচ্চারণ ওটার মধ্যে নিয়ে যাবেন, লাম মিম। আচ্ছা, এইটা হচ্ছে মূল কথা। এখন যদি আপনারা সংজ্ঞাটা পড়বেন, আর এই যে দুইটা পাইলাম আমরা, মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল আর মুখাফফাফ, এই দুইটা যদি কেউ বের করতে না পারেন কোনো সমস্যা নাই। মনে রাখবেন এগুলো সূরার শুরুতে থাকে, এগুলোর কোনো অর্থ নাই, এগুলোর অর্থ দেয়া যাবে না, এগুলো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। হরফুল মুকাত্তাত বলে, আয়াতুম মুতাশাবিহাতের অংশ। এবং এই ধরনের সব শব্দে, সেটা মুসাক্কাল হক আর মুখাফফাফ হোক, সবগুলোকে 4 আলিফ করেই টানতে হয়। না বের করতে পারলে আপনি যখনই এরকম হরফ দেখবেন 4 আলিফ টেনে পড়তে হবে। সর্বশেষ মাদ, মাদ্দে মুত্তাসিল, এটা আপনারা সহজেই বুঝে যাবেন। মাদের হরফ বা মাদের হরকতের বামে, এটা মাদ্দে মুনফাসিলের সংজ্ঞা। মাদের হরফ বা মাদের হরকতের বামে ওই লম্বা হামজা জায়গায় শুধু হবে গোল হামজা। গোল হামজা কি হবে? গোল হামজা। গোল হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়। লম্বা হামজা থাকলে 3 আলিফ, গোল হামজা থাকলে 4 আলিফ। একে মাদ্দে মুত্তাসিল বলে। যেমন জা আ, এই যে জিম খালি জবর যা, এরপর হামজা, জা আ, এটা একই শব্দ হয়। এটা আপনার বের করতে হবে না। এরকম গোল হামজা যত জায়গায় দেখবেন তার আগের এক আলিফ মাত্রা 4 আলিফ হয়ে যাবে। শাআ, উলাইকা, এই যে লামটা, এই মাদের হরকত, এরপর গোল হামজা, উলাইকা আউলিয়া। তাহলে আমরা বলতে পারি মাদের হরফ বা মাদের হরকতের বামেই গোল হামজা হইলে 4 আলিফ টানিয়ে পড়তে হয়, একে মাদ্দে মুত্তাসিল। আর লম্বা হামজা হইলে 3 আলিফ টানিয়ে পড়তে হয়, একে মাদ্দে মুনফাসিল বলে। আচ্ছা, এই 10 প্রকার মাদ আমাদের ওখানে শেষ হয়ে গেছে। আর একটা এক্সট্রা মাদ আছে যেটা আমরা অলরেডি পড়ে আসছি, মাদ্দে এওয়াজ। ও যে ওয়াকফের নিয়মে পড়ছিলাম, বিশেষ এক আলিফ মাদ, গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। এটার নাম হচ্ছে মাদ্দে এওয়াজ। এই টানটাও হচ্ছে একটা মাদ, মাদ্দে এওয়াজ বলে। যেমন আফওয়াজা, ঠিক আছে, তাও এটা অলরেডি পড়ে আসছি। তারপরও আপনারা এখানে যেহেতু মাদ সব ধরনের, এর জন্য এটা এইটার সাথে আরেকবার পড়ে নেবেন। জি, এই পর্যন্তই থাকবে, আপনারা পুরো মাঠটা কমপ্লিট করবেন। কারো কোনো কথা আছে? নাইলে আমরা ক্লাস শেষ করব। আগামী ক্লাসে ইনশাআল্লাহ মাঠ থেকে জিজ্ঞাসা করব, আপনারা পড়বেন। কোনো প্রশ্ন থাকলে সমাধান করে দেব। এর আগে যেটা দেখাইছেন হ্যাঁ হ্যাঁ, একটু বিশেষ, এটা একটু আরেকবার মাদ্দে আওয়াজ। জি হ্যাঁ মাঝে আওয়াজ, এটা হ্যাঁ, জি, এটা মানে গোলতা বাদে 2 জবর যখন হবে শেষের হরফে, থামার স্থানে গোলতা বাদে অন্য কোনো হরফ হবে, মানে আরবি যে কোনো হরফ হবে, সেটার উপরে 2 জবর থাকলে এক জবরকে মনে মনে বাদ দিতে হবে, আর এক জবরকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন আফওয়া জানের জায়গা হবে আফওয়া যা, আফওয়া যা। এই এটা আমরা ওই যে ওয়াকফের নিয়ম যারা পড়ছি,
লেকচার শিট নাম্বার হচ্ছে 13। তারা এটা কিন্তু অলরেডি জেনে আসছেন ওখান থেকে। মানে গোল তার উপরে হলে এটা না, গোলতার উপরে হইলে হবে না, গোলতা বাদে। গোলতা হইলে গোলহা হবে, গোলতা হইলে গোলহা হবে অক্ষের নিয়মে, গোলতাটা বাদে। গোল হা হইতে পারে, লম্বা হা হইতে পারে, আলিফ হইতে পারে, মানে আলিফ তো না, ওইটা তো হামজা হবে, হামজা হইতে পারে, তা হবে, বা হবে, সা হবে, ফা হবে, যা হইতে পারে সেখানে এক আলিফ টেনে পড়তে হবে। দুই জবরের যে তানবিনের উচ্চারণটা ছিল আফওয়াজান, ওইটাকে আফওয়াজা হবে। যদি বুঝতে এখন ওই হয় তাহলে আমাদের ঠিক আছে 13 নম্বর লেকচার শিটের ক্লাসটা একটু দেখে নেবেন, তাহলে আরো সহজ হয়ে যাবে। আর না বুঝলে কালকে আবার বলবেন। বুঝছি। জি আচ্ছা ঠিক আছে, সকল ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।